আসসালামু আলাইকুম ছোট ভাই এবং আপুরা, তোমরা যারা এইটে উঠেছ, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ তোমাদের বাংলা যে বইটা আছে সেই বইটার প্রথম অধ্যায় আজকে আমরা আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অতিথির স্মৃতি। কি বলতো? অতিথির স্মৃতি। তুমি জাস্ট ভাইয়ার সাথে কন্টিনিউ করো, দেখবা তুমি অটোমেটিক্যালি এই অধ্যায়ের সকল এমসিকিউ পারছো। ঠিক আছে, ভাইয়ার সাথে আগে খাপ খাইয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো, প্রথম অংশের নাম কি? অতিথির স্মৃতি। তাহলে এখন বলো তো লেখক কে? লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি বললাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এটা কি আমি মুখস্থ করব? না। যে ভাইয়া অতিথির স্মৃতি, স্মৃতি শরৎচন্দ্র, স্মৃতি শরৎচন্দ্র। তোমরা কি মুখে বলছো না? মুখে বলো ভাই এবং আপুরা যারা আছো, বলো অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্মৃতি শরৎচন্দ্র। তাহলে এটা আলটিমেটলি আশা করতেছি পারবো। এবার আসো, সবার আগে আমরা লেখক পরিচিতিতে যাব। কিসে যাব? লেখক পরিচিতিতে যাব। দেখতে পাচ্ছ? ওকে। তা দেখো, বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মাইছে কত সালে? 1776 সালে, ওই 1876 সালে। এবং মারা গেছে কোথায়? 1938 সালে। দেখো মিল আছে, প্রথমে 6, তারপরে 7, তারপরে 8। তাহলে আমরা কি এটা মুখস্থ করব সাল? না। দেখো ভাইয়া, লেখকের নাম কি? শরৎচন্দ্র। বলো শরৎচন্দ্র 76। শরৎচন্দ্র 76। কথা বোঝনি? কথা তো বুঝছো। শরৎচন্দ্র 76 সালে জন্মগ্রহণ করেছে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। বলবা ভাইয়া আপনি কেমনে কেমনে হুগলি মুগলি দিয়ে মুখস্থ করিয়ে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, শরৎচন্দ্র কীভাবে মুখস্থ করালাম? হুগলি দিয়ে। ঠিক আছে, কারণ শরৎচন্দ্র হুগলি জেলায় জন্মাইছে। কোন জেলায়? হুগলি জেলায়। যদি কোশ্চেন করে কোন জেলায়, তাহলে বলবো হুগলি জেলায়। আর যদি বলা হয় কোন গ্রাম, বলবো দেবনন্দপুর। কি বলো? দেবনন্দপুর। তাহলে হুগলি জেলার দেবনন্দপুরে জন্মাইছে। আসলে তিনি দেবনন্দপুর গ্রামে জন্মালেও তার অধিকাংশ সময় কাটা গেছে কৈশোর এবং জীবনকাল আসলে ভাগলপুরের মাতুলালয়ে। কোথায় বলো তো? ভাগলপুরের মাতুলালয়ে। তাহলে শরৎচন্দ্র 76 সালে জন্মাইছে। শরৎচন্দ্র 76 সালে কোথায়? হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে। আসলে জন্মাইছে সেখানে, বাট তার অধিকাংশ সময় কেটেছে কিন্তু ভাগলপুরের মাতুলালয়ে। তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। কেন? কারণ সে গরিব ছিল। সে জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা শুরু করেন। কোথায়? সে কিন্তু রেঙ্গুনে চলে যায় জীবিকার সন্ধানে। তা যদি বলা হয় জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা করেন কবে? ভাইয়া যাত্রার থেকে 3 সালে। আমি আবারও বলতেছি, যাত্রা করেন কোথায়? জীবিকার সন্ধানে রেঙ্গুনে। রেঙ্গুনে কত সালে যাত্রা করেন? যাত্রার থেকে হচ্ছে 3 সাল। পারবো না? পারবো। এবার আসো, দেখো তিনি বলছেন সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন কবে? হ্যাঁ ভাইয়া, এটা ব্যাপার নাকি? সাহিত্য 16, সাহিত্য 16। তাহলে তিনি সাহিত্যে আত্মনিয়োগ করেন 16 সালে। এবং তার দেখো 2007 সালে ভারতীয় পত্রিকায়, খুবই গুরুত্বপূর্ণ, কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হয় এবং সে অনেক সাহিত্যে খ্যাতি অর্জন করে। তাহলে ভারতীয় পত্রিকায় দেখো বড় দিদি, এগুলা মাইয়া না? মাইয়ারা একটু শালি না? একটু শালি, ঠিক না? মেয়েদের তো আমরা শালি বলি আর ছেলেদের শালা বলি। তাহলে বড় দিদি, তাকে বলবো শালি। বলার কারণ কি? কারণ বড় দিদি হচ্ছে শালি, শালি থেকে 7 সাল। তাহলে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হয় কবে? বড় দিদি হচ্ছে একটা শালি, শালি থেকে 7 সাল পড়বা। ওকে। এবার আসো, তার বিখ্যাত উপন্যাস ছিল। উপন্যাসগুলো ইম্পর্টেন্ট। উপন্যাসটা আমরা পরে পড়ি, সবার আগে আমরা পড়ে আসি এখানে। তিনি অনেক উপাধি পেয়েছেন। ঠিক আছে, যদি বলে কলকাতা থেকে কি পেয়েছেন? জগত্তারিণী স্বর্ণপদক, খুবই গুরুত্বপূর্ণ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন। আর মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে ডিলিট। কি পেয়েছেন? ডিলিট উপাধি। আবারও বলতেছি, কলকাতা থেকে পেয়েছে জগত্তারিণী স্বর্ণপদক, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে ডিলিট স্বর্ণপদক, ডিলিট উপাধি পেয়েছে। ঠিক আছে,
তাহলে যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি পরীক্ষায় আসলে ইংলিশে ফেল করেছিলাম, রিটেনে না লিখে 0 পেয়েছিলাম। হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিলিট হয়ে গেছি। কি হয়েছি? ডিলিট মানে ডিলিট না, তোমরা ডিলিট করো না বিভিন্ন কিছু, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ডিলিট হয়েছে। আর কলকাতা থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছে, ঠিক আছে। এবং তিনি মারা যায় কত সালে? 38 সালে। তাহলে বলো তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখেছে? অতিথির স্মৃতি। মনে রাখবা, অতিথি 38-এ শেষ। তাহলে অতিথির স্মৃতির লেখক কবে শেষ? অতিথির স্মৃতির লেখক 38-এ শেষ। অতিথির স্মৃতি 38-এ শেষ। এবার দেখো অনেকগুলো উপন্যাস আছে, যেমন পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, 4 পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। তোমরা পড়ে নিও, আমি এটা বলবো? আরে ভাই, আমি পড়াতে আসছি, তোমাদের সব পড়াই দেবো, ঠিক আছে না? স্যারেরা জীবনে পড়াই দিবে না, দেখে নিতে পারো, হাজারো ক্লাস করতে পারো তুমি ইউটিউবে, ঠিক আছে। এবার আসো আমরা কেমনে পড়বো এবং কতটুকু পড়লাম, কতটুকু পড়লাম, যতটুকু আমরা এখানে পড়েছি সবগুলো একটু গুছাবো। কেমনে গুছাবো চলো। এ দেখো তোমাদের নোট দিয়েছে, ঠিক আছে। এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছ, তোমাদের রিফাত ভাইয়াকে, ঠিক আছে। রিফাত ভাইয়া দাঁড়িয়ে আছে, ঠিক আছে। চশমা কই রিফাত ভাইয়ার? চশমাটা লাগাই দাও তোমরা, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, শরৎচন্দ্র বলেছি, তার আগে আমরা এই উপন্যাস পড়ে আসি। দেখো আমরা জানি শরৎচন্দ্র দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন, কথা ঠিক আছে না নাই? এটা দিয়েই আমরা শরৎচন্দ্রের উপন্যাস পড়ে ফেলবো। কেমনে? দেখো শরৎচন্দ্র দিয়া দুইটা কথা, শতে শরৎচন্দ্র, শতে শ্রীকান্ত, শতে শেষ প্রশ্ন। তাহলে কি বললাম? একটু শান্তভাবে বলো, সবাই বলবা, ঠিক আছে। শরৎচন্দ্র, শতে শরৎচন্দ্র, শতে শ্রীকান্ত, শতে শেষ প্রশ্ন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ব্যাপার নাকি? শতে শরৎচন্দ্র, শ্রীকান্ত, শেষ প্রশ্ন। আশা করতেছি পারবা। এবার আসো দেবনন্দপুর দিয়ে কি আছে? দতে দেবনন্দপুর, দতে দেবদাস, দতে দেনা পাওনা, দতে দাবি, দতে দাহ। তাহলে দেবনন্দপুর দিয়ে 4টা কথা, দতে দেবনন্দপুর, দতে দেবদাস, দতে দেনা পাওনা, দতে দাবি, দতে দাহ। একটু আস্তে ধীরস্থিরভাবে একটু চিন্তা করে আমার সাথে সাথে আবার বলো। হ্যাঁ ভাইয়া, দতে দেবনন্দপুর, দতে দেবদাস, দতে দেনা পাওনা, দতে দাবি, পথের দাবি, দতে দাহ, গৃহদাহ। এবার আসো গ্রাম। তোমরা জানো অবশ্যই গ্রাম মানে কিন্তু পল্লী, ভাই পল্লী মানে গ্রাম। তাই গ্রাম কথাটা মাথায় আসলে তুমি মনে রাখবা পল্লী সমাজ, কারণ গ্রাম মানেই পল্লী। তাহলে দেখো 3টা কথা পড়লাম, শরৎচন্দ্র দিয়ে 2টা কথা, দেবনন্দপুর দিয়ে 4টা কথা, আর গ্রাম দিয়ে পড়লাম 1টা, পল্লী সমাজ। আর জন্মগ্রহণ করেন, মানে জন্মগ্রহণ করেছে দিয়ে 4 পর্ব হয়ে আছে, ঠিক আছে। দেখো তো শরৎচন্দ্র 1টা, দেবনন্দপুর 1টা, পল্লী 3 নাম্বার এবং জন্মগ্রহণ করেন কত নাম্বার? 4 নাম্বারে। শরৎ 1-এ লিখেছি, দেবনন্দপুর 2-এ লিখেছি, গ্রাম লিখেছি 3-এ। তাহলে 4-এ কি হবে? 4-এ হবে 4 পর্ব। তাহলে 4-এ হবে 4 পর্ব। তাহলে শরৎ দিয়ে 2টা কথা, দেখো শ্রীকান্ত শেষ প্রশ্ন। দেবনন্দ দিয়ে 4টা কথা, দতে দেবনন্দ, দতে দাস, দেবদাস, দতে দেনা পাওনা, দতে দাবি, দতে দাহ। গ্রাম মানে পল্লী সমাজ। আর 4 নাম্বারে আছে 4 পর্ব, 4 পর্ব। তাহলে এই ছিল শরৎচন্দ্রের উপন্যাস। আশা করতেছি ক্লিয়র। একবার আমরা সামারিটা নিই, কী কী পড়লাম চলো। শরৎচন্দ্র 7-6 জন্ম, হুগলি জেলায় জন্ম, দেবনাথপুর গ্রামে জন্ম, দেবনন্দপুর গ্রামে, দেবনন্দপুর গ্রামে। তাহলে কিশোর এবং যৌবনের অধিকাংশ সময় কেটেছে কোথায় তার? ভাগলপুরের মাতুলালয়ে। 3 সালে যাত্রা করেন, যাত্রার ত থেকে দেখো 3 লিখে দিয়েছি। তাহলে জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা করেন 3 সালে। 16 সালে সাহিত্য, 16 সালে সাহিত্যে আত্মনিয়োগ করেন। এবং 7 সালে কি হয়? এই যে শালি মানে 7, আর বড় দিদি, দিদি একটা শালি। কোন পত্রিকায় প্রকাশিত হয় বড় দিদি? ভারতীয় পত্রিকায়। উপন্যাস এখনই পড়লাম। আর তিনি অতিথির স্মৃতি, অতিথির স্মৃতি 38 সালে মরেছে। তাহলে অতিথির স্মৃতির লেখক 38-এ মরেছে, ঠিক আছে। অতিথির স্মৃতি 38। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছে, আর ঢাকা থেকে পেয়েছে ডিলিট উপাধি, ঢাকা থেকে ডিলিট উপাধি। এই ছিল তার আলটিমেটলি আমাদের লেখক পরিচিতি। দেখি আমরা লেখক পরিচিতি থেকে পারি কিনা একটা কোশ্চেন, চলো দেখে আসি। দেখো বলছে শরৎচন্দ্র কোথা থেকে ডিলিট পেয়েছে? আরে ভাইয়া ডিলিট পেয়েছে ঢাকা থেকে, ঢাকা থেকে ডিলিট পেয়েছে, পারি? তাহলে একটা কোশ্চেন ক্লিয়ার। এবার চলো আমরা পড়বো অতিথির স্মৃতিটা। দেখা বলছে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। তাহলে বায়ু পরিবর্তনের জন্য এসেছিল কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তিনি দেওঘরে ঘুরতে গিয়েছিলেন। আমি আবারও বলতাছি, দেওঘরে ঘুরতে গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার চিকিৎসা করানোর জন্য। সে 2 দিন ধরে অসুস্থ ছিল, কথা বুঝছো? বায়ু পরিবর্তন করার জন্য কিন্তু সে দেওঘরে এসেছিলেন। তাই যদি বলে দেওঘরে কেন আসেন? বায়ু পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের জন্য। এখন শরৎচন্দ্র যখন আলটিমেটলি দেওঘরে আসলো, সে দেওঘরে আসার পরে কি হয় জানো? তার রাত 3টার দিকে ঘুম ভেঙে যায় একটা কারো গলা ভাঙ্গা আওয়াজ শুনে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে সে দেখতে পায় প্রথম একটা পাখি আসে ভোরবেলাতে। 3টা তো ভোরবেলায়, ঠিক না? রাত 3টার দিক। তখন সে প্রথম দেখতে পায় দোয়েল আসে, এরপরে আসে টুনটুনি, তারপরে কি বুলবুলি, শ্যালা, শ্যামা, শালিক, ঠিক আছে? এবং তে বাড়ির পাশে আম গাছ ছিল তার। সে পরে সর্বশেষে দেখতে পাইতো সেখানে আসতো কিন্তু বনে বউ একটা পাখি হলদে গাছের, এবং তারা কি জানো? ইউক্যালিপটাস একটা গাছের সব থেকে বড় উঁচু ডালাটায় বসে থাকতো। তিনি কি করলেন? তিনি দেখতে পেলেন 2 দিন ধরে সেই পাখিগুলো আর আসেনি, কিন্তু পরের দিন 3 নাম্বার দিনে সে দেখতে পেল 2টা পাখি আসতে দেখতে পেল, ঠিক আছে? এবং সে বিকেলবেলা কিন্তু পথের ধারে বসে থাকে, এবং বসে থেকে সে দেখতে পায়, কি দেখতে পায় জানো? একটা মধ্যবয়সী, একটা বলছি কেন, মধ্যবিত্ত ঘরের নিপীড়িত এবং যন্ত্রণাদায়ক, যারা আমরা জানি তো মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয় আমাদের গৃহ দেখেছে, তারা আমাদের বাসায় থাকে, তারা আমাদের যারা গৃহে অবস্থান করে মধ্যবিত্ত ঘরের যারা, তারাই কিন্তু শিকার হয়, তারা যন্ত্রণার শিকার হয়। এবং দেখতে পায় সে প্রথমেই আসে কিন্তু তারপরে সে দেখতে পায় পা ফোলা কয়েকটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, যাদের পা ফোলা থাকে জানো, তাদেরকে বলে বেরি বেরি রোগ। কি বলে? বেরি বেরি রোগ। জাস্ট তুমি শুনতে থাকো, আমি পরে বলতেছি। কি বেরি বেরি রোগ হওয়ার কারণে তারা কিন্তু দিনের বেলাতে, গরমের দিনেও কিন্তু মোজা পরে থাকতো, যেন কেউ না বুঝতে পারে, বুঝছো? এবং সর্বশেষে দেখতে পাইতো সে একটা দরিদ্র ঘরের মেয়ে, তার আসলে কেউই ছিল না জানো, সে আলটিমেটলি একা। এই দরিদ্র ঘরের মেয়েটির বয়স ছিল কিন্তু 24 থেকে 25 বছর। এই দরিদ্র ঘরের মেয়েটির কিন্তু 3টা ছেলে মেয়ে ছিল। কয়টা ছেলে মেয়ে? 3টা, ঠিক আছে? তার আসলে শক্তি ছিল না, তার চেহারা ছিল ফ্যাকাশে, ঠিক আছে? কিন্তু তার চোখের ছাউনি কখনো ক্লান্ত হয়নি। কিন্তু দেখতে পায় সে সন্ধ্যার সময়, দেখো বিকালে কিন্তু বসেছিল, সন্ধ্যার সময় বাড়ি ফেরার সময় সে দেখতে পায় বাত ব্যাধিগ্রস্ত মানুষ। কাকে দেখতে পায়? বাত ব্যাধিগ্রস্ত মানুষ। আর যারা বাত ব্যাধিগ্রস্ত মানুষ হয় তারা কিন্তু সন্ধ্যার আগে বাড়িতে প্রবেশ করে। এবং সন্ধ্যার আগে, সন্ধ্যার সময় যখন সে বাড়িতে প্রবেশ করছিল, তখন সে একটা কুকুরকে দেখতে পায়। এই কুকুর নিয়েই কিন্তু, কুকুরের নাম হচ্ছে অতিথি। কুকুর কি? কুকুর তার অতিথি। এই অতিথি নিয়েই কিন্তু সে এই পুরা গল্পটা লিখেছিলেন দেওঘরে যাওয়ার পরে, ঠিক আছে? অতিথির সঙ্গে সে অনেক কথা বলেন, তার বাড়িতে নিয়ে আসে, তার সঙ্গে আলাপ করে, অতিথিও নেজ নেড়ে নেড়ে কথার উত্তর দেয়, কথা বুঝলা? অতিথিকে সে খেতে দেয়, এবং আলটিমেটলি অতিথির বাড়িতে একটা চাকর থাকতো, মালি, ঠিক আছে? মালির স্ত্রী, যাকে বলা হয় মালিনী, মালিনী কিন্তু থাকতো, ঠিক আছে? মালিনী তাকে মালিনী কী করবে? কুকুরকে অর্থাৎ অতিথিকে ঘর ধরে বের করে দিবে, ঠিক আছে? এবং যখন সে 2 দিন অসুস্থ হওয়ার পরে সুস্থ হবে, তখন সে দেওঘর থেকে নিজের বাসায় চলে যাবে। কে চলে যাবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ট্রেনে করে দুপুরের দিকে, ঠিক আছে? তখন তার মনে পড়বে এই অতিথি অর্থাৎ কুকুরের কথা। কুকুর দেখবা স্টেশনে এসে তার সব কিছুর হিসাব দেখছে, ঠিক আছে? স্টেশনে যেহেতু আসছে, শরৎচন্দ্রের তো সব কিছু মালামাল তুলতে হবে ট্রেনে, এর তোলার সময় আলটিমেটলি কুকুরও পাশে বসে থাকবে। কুকুরও কী করবে? কুকুরও আলটিমেটলি মালামাল তোলা দেখবে, যারা মালামাল তুলছে তাদের আশেপাশে ঘুরবে, নেজ নেড়ে কথা বলবে, দেখছে ভালো করে কাজ করছে কিনা। এবং লাস্টে কিন্তু তার মনে পড়বে যে কুকুরের কথা, যখন সে চলে যাবে কুকুরেরও মনে পড়বে, ঠিক আছে? এবং সে এর মধ্য দিয়ে তার গল্পটা শেষ হয়ে যাবে। তিনি বোঝাতে চাইছেন শুধু মানুষের সাথে সম্পর্ক নয়, সে কুকুরের সাথে সম্পর্ক তৈরি করেছিল দেওঘরে যাওয়ার পর, ঠিক আছে? চলো আমরা শুরু করি। এটা ছিল আসলে আমাদের পুরা গল্পটা। তো চিকিৎসকের আদেশে কিন্তু দেওঘরে এসেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য। দেখো, প্রাচীর ঘেরা বাগানের বড় বাড়িতে থাকি। কে বলছে? শরৎচন্দ্র কোথায় থাকে? বড় বাড়িতে থাকে। কোথায়? সেটা বাগানের মধ্যে। দেখো, যখন রাত 3টি থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা এক ঘরে ভজন শুরু করে। ভজন মানে আসলে আর্তনাদ, মানে প্রার্থনামূলক আসলে একটা গান। ভজন মানে কি? প্রার্থনামূলক গান। পাশে লিখবা এখানে, প্রার্থনামূলক গান। তাহলে 3টার সময় কিন্তু আসলে
ভজন শুরু হয় ৩টার সময়, গলা ভাঙ্গা একটা লোকের। ঠিক আছে, সে দরজা খুলে বারান্দায় এসে তখন বসে, তখন রাত্রি প্রায় শেষ, পাখিদের আনাগোনা শুরু হয়। বলেছিলাম সবার আগে ভোরে ওঠে কে? দোয়েল। দোয়েল যেহেতু জাতীয় পাখি তাই ভোরে উঠবে, কমন সেন্স। এবং অন্ধকার শেষ না হতেই আরও কয়েকজন আসে। ঠিক আছে, কারা কারা আসে? আমার সবার আগে বলবো টুনটুনি, বুলবুলি। কি বলবো? টুনটুনি, বুলবুলি, শ্যামা, শালিক। লিখে নেবা, টুনটুনি ১ নাম্বার, ২ নাম্বারে বলবো বুলবুলি, ৩ নাম্বারে শ্যামা, ৪ নাম্বারে বলবো শালিক। তো সবার আগে আসলো কিন্তু দোয়েল ভোরবেলা, এরপরে আসলো বুলবুলি, টুনটুনি, বুলবুলি, শ্যামা, শালিক। এবং দেখতে পাচ্ছি পাশের বাড়িতে আম গাছে। কোথায় আসে? পাশের বাড়ির আম গাছে। তাহলে পাশের বাড়িতে কি আছে? আম গাছ আছে। ঠিক আছে, বাড়ির বকুল কুঞ্জে। আসলে কুঞ্জ মানে হচ্ছে উপবন। কি বললাম? কুঞ্জ মানে উপবন। উপ মানে ভাইয়ারা ছোট, বনের ছোট হচ্ছে উপবন। ধরো আমার বাড়ির পাশে জঙ্গল হয়ে আছে, ওটাকে আমি উপবন বলবো। ওটা বন না, বাট বনের থেকে ছোট। এবং পথের পাশে আছে অসৎ গাছের মাথা। আবারও বলতেছি, পথের ধারে কি আছে? অসৎ গাছ। ঠিক আছে, বাড়ির পাশে কি আছে? আম গাছ। এবং সকলে কিন্তু আসলে আলটিমেটলি এখানে এসে বসে। দেখা বলছে হলদে রঙের সবার দেরিতে কে আসে? বুনে বউ পাখি। তাহলে বেনে বউ পাখি সবার দেরিতে আসে, তার বর্ণ কি? হলুদ। তাহলে কোশ্চেন করব, বুনে বউ পাখির বর্ণ কি? হলুদ। কখন আসে? সবার দেরি করে আসে। দেরি করে আসে কোন পাখি? বনে বউ পাখি, যা করে ঘুরাবে। সবাই এসে কোথায় বসে জানো? ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে এসে সবাই বসে, আসে হাজিরা দেয়। কথা বুঝলা? তাহলে সবার প্রথমে আসে, দেখো তো একটু সামারি করি। সবার প্রথমে আসে দোয়েল, তারপরে আসে টুনটুনি, বুলবুলি, শ্যামা, শালিক। পাশের বাড়িতে আম গাছ আছে, বাড়ির বকুল কুঞ্জ আছে মানে উপবন আছে, পথের ধারে আছে অসর্থ গাছ। ঠিক না? আমরা দেখতে পেলাম সবার শেষে আসলো বনবেউ পাখি। কি রঙের? হলুদ রঙের। এবং সবাই এসে কোথায় বসে? ইউক্যালিপটাস গাছের উঁচু ডালায় বসে। কথা বুঝলা? বোঝা নিশ্চয় গেছে। হঠাৎ কি যেন হলো, দুদিন। তাহলে কয়দিন? দুদিন এই পাখিগুলো আসলো না। ঠিক আছে, সে কেউ ধরে নিল নাকি তাই বলছে। ঠিক আছে, শরৎচন্দ্র কি বলছে? পাখি দুদিন আসেনি। ঠিক আছে, তার গাছের কাছে, ইউক্যালিপটাস গাছে। তখন শরৎচন্দ্র কি বলছে জানো? বলছে কেউ ধরে নিল নাকি? এদেশে তো ব্যাধের অভাব নাই। ব্যাধ মানে কি? যারা যে পশু পাখি শিকার করে বেড়ায় তাকে বলে ব্যাধ। তো এদেশে ব্যাধের অভাব নেই, তারা পাখি চালান করে, অর্থাৎ ধরে মানুষের কাছে বেচে দেয়, এটা তাদের ব্যবসা। কিন্তু ৩ দিনের বেলায় দেখো, ২ দিন আসেনি, কিন্তু ৩ দিনের বেলায় দুইজনের ফিরে কি হলো? দুইজনকে দেখা গেল। তখন তার ভাবনার একটা খুঁজে গেল। তাহলে ৩ দিনের বেলায় কিন্তু দুইজনকে দেখেছিল। কয়জনকে দেখেছিল? দুইজন পাখিকে দেখেছিল, মাথায় রাখতে হবে। এমনি করে শরৎচন্দ্রের সকাল কাটে, অর্থাৎ পাখির আর্তনাদ। ৩টার দিকে কি হয়? গলা ভাঙ্গা ভোজন শুনে, ঠিক আছে না, বিভিন্ন পাখির আর্তনাদের মাধ্যমে তার কিন্তু সকাল কেটে যায়। এবং সে বিকেলের দিকে কি হয়? পথের ধারে এসে বসে। আবারও বলছি, বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে কিন্তু শরৎচন্দ্র বসে। তাহলে বিকেলবেলাতে সে পথের ধারে এসে বসলো। নিজের সামর্থ্য নয় বেড়াবার, কারণ সে অসুস্থ, সে বসে আছে বিকেলে। ঠিক আছে, সে যাদের আছে তাদের চেয়ে চেয়ে দেখে, মানে সে বসে থাকে। ঠিক আছে, বিকেল বেলাতে পথের ধারে, তার বেড়ানোর সামর্থ্য নাই, শুধু সে কি করে? যারা বেড়াতে যায় তাদের সে চেয়ে চেয়ে দেখে। সবার আগে সে দেখত মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। তাহলে যারা মধ্যবয়স্ক মেয়ে আছে, গৃহস্থের ঘরের মেয়ে, তারা নির্যাতনের শিকার হতো, নিপীড়িতের শিকার হতো। ঠিক আছে, তাদের সংখ্যাই বেশি। দেখো প্রথমে কে আসতো? প্রথমে আসতো পা ফোলা, বলেছি না? পা ফোলা ফোলা অল্প বয়সী মেয়ে। এই পা ফোলাকে বলে বেরি রোগ। পাশে লেখবা, বেরি রোগ হচ্ছে ভিটামিন বি এর অভাবজনিত একটা রোগ। বেরি বি, বেরি বি কি বি? ভিটামিন বি। তাহলে বেরি হচ্ছে ভিটামিন বি এর অভাবজনিত একটা রোগ। এই বেরি রোগ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছিল, জানো? তার জন্য কিন্তু সে চোখে চশমা পরতো। তোমরা জানো কি জানো না শুনে নাও। দেখো ফোলা পায়ের লজ্জা, যেন ফোলা পা যেন মানুষ না বুঝতে পারে, এই ফোলা পায়ের লজ্জা এড়াতে তারা কি করত? অনেক যত্ন করত। দেখো মজা পড়ার দিন নয়, গরম দিন, তাও তারা মোজা পরতো পায়ে। ঠিক আছে, আট করে। কেউ বা মাটি লুটিয়ে কাপড় পরতো, যেন না দেখতে পায় পা, যে পা ফোলা ফোলা, যেন বেরি রোগ যেন না চিনতে পারে। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহল লোকচক্ষু। দেখো পা পর্যন্ত কাপড় পরে তো ঝামেলা, হাঁটতে পারবে না,
চলার পথে বিঘ্ন তৈরি হবে। তবুও লোকচক্ষু থেকে তারা এই জিনিসটা এড়ানোর জন্য কিন্তু আলটিমেটলি কাপড় লুটিয়ে পড়তো। আর সবচেয়ে দুঃখ লাগতো একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে। তা শরৎচন্দ্রের সব থেকে দুঃখ লাগতো কেন বলো তো? দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত, তার কোনো আত্মীয় নাই, বা তিনটা শুধুমাত্র ছেলে মেয়ে। তার যদি বলা হয় একটা মেয়ে যেত, তার আত্মীয় নাই, সে একলা, বার তার কী ছিল, তিনটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল। এই মেয়েটার বয়স কত? 24 থেকে 25 বছর বয়স। তার দেহটা শীর্ণ, মুখটা পাণ্ডুর। লেখা রাখো, পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে। এখানে লেখা রাখো, পাণ্ডুর মানে ফ্যাকাশে। রক্ত নাই বলে না, আরে তার রক্ত মাংস নাই, পাগলা চিকনে চিকনে। রক্ত নাই মানে তার রক্ত নেই বলতে সে অনেক চিকন। দেহে শক্তি নাই। তো দেখো, নিজেকে দেহকে টানবার সামর্থ্য নাই। বা যে ছোট ছেলেটা যে হাঁটতে পারে না, তাকে সে কোলে করে নিয়ে বেড়ায়। হাঁটতে পারে না, কিন্তু ফিরে আসারও সমস্যা থাই নাই, ফিরে আসবারও থাই নাই। কিন্তু সে ক্লান্ত হওয়ার পরেও তার ক্লান্তি নাই চোখের চাহনির। তা যদি বলে সে অনেক ক্লান্ত, বাট কিসে তার ক্লান্ত নাই? চোখের চাহনিতে কোনো ক্লান্ত নেই। সেদিন সন্ধ্যায় সে একটু দেরি করে আসলো। ঠিক আছে, দেখি কয়েকজন বৃদ্ধ খাবার খাওয়ার পরে, ঠিক আছে, দ্রুত বাসায় ফিরছেন। কেন? কারণ তারা বাত ব্যাধিগ্রস্ত। কেন বলো? কারণ তারা বাত ব্যাধিগ্রস্ত। আর যারা বাত ব্যাধিগ্রস্ত তারা সন্ধ্যার পূর্বে বাসায় প্রবেশ করেন। তাহলে সন্ধ্যার পূর্বে বা আগে বাসায় প্রবেশ করেন। এই কোশ্চেনটা কিন্তু লাগবে। চলো আমি দেখাই আসি কোথায় কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা আমাদের প্রথম দিকেই আছে, চ্যাপ্টারের প্রথম দিকেই আছে। কই গো প্রথম এমসিকিউটা? এই দেখো, বাত ব্যাধিগ্রস্তরা রোগীরা কখন ঘরে প্রবেশ করে? সন্ধ্যার আগে বা পূর্বে, সন্ধ্যার আগে বা পূর্বে। তাহলে আমরা এখানে ছিলাম। দেখো দেখো, তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই একটু একটু ঘুরে আসি, তাই বলছে। ঠিক আছে, কারণ সে বসে থেকে থেকে মানুষকে দেখে, কারণ সে অসুস্থ। ঠিক আছে না? বুঝছো কথা? দেখো, তারপর তারপরে কি বলছে, সেদিন পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে গেল, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ দেখি একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, কুকুর পিছনে পিছনে ছিল। বললাম, কিরে যাবি আমার সঙ্গে? কাকে বলল? কুকুরকে, অর্থাৎ অতিথিকে। এই কুকুর নিয়েই তার যত গল্প। ঠিক আছে, অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কুকুরকে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সে দূরে দাঁড়িয়ে নেজ নাড়তে লাগলো। দেখো, কুকুর কিন্তু কিভাবে কথা বলে? নেজ নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। তাই নেজ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কুকুর কথা বলে। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কুকুরটা একটু বয়স্ক। তাহলে কুকুর কিন্তু যৌবনে একদিন তার শক্তি অবশ্যই ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম কুকুরটাকে, আয় ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। তাহলে কুকুরকে বলছে তুই আমার অতিথি। কুকুরটা বাইরে দাঁড়িয়ে নেজ নাড়াতে লাগলো, কিন্তু ভেতরে ঢোকার ভরসা পেল না, যদি মায়ের বাপ করে দেয় কুকুরের। কুকুর তো ভয় করছে ধরো। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। তার শরৎচন্দ্রের কিন্তু দেওঘরে কিন্তু চাকর ছিল, মাথা নষ্ট। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি কুকুরের ইচ্ছা হয় তাহলে সে আলটিমেটলি ঘরে আসবে। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসে নি। কোথায় চলে গেছে কুকুর? রাতে চলে গেছে কোথায়? পরের দিন সকালে দেখছে শরৎচন্দ্র গেটের সামনে শালা অতিথি দাঁড়িয়ে আছে, বুঝলা, কুকুরটা দাঁড়িয়ে আছে। বললাম, তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? ও যে কালকা ডাকলো খাওয়ার জন্য, ঠিক আছে, রাতের বেলা, কিন্তু আসেনি। জবাবে সে মুখ পানে চেয়ে শুধু নেজ নাড়াতে লাগলো। সে উত্তর দিছে, নেজ নাড়াতে লাগছে। বললাম, আজ তুই খেয়ে যাবি। শরৎচন্দ্র বলছে কুকুরকে, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুহরে মানে সাথে 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 সে উত্তর দিয়ে বলছে, ঘন ঘন সে নেজ লড়াইছে, উত্তর দিচ্ছে মানে নেজ লড়াইছে। অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো? কুকুর মনে করছে, কুকুর বলছে লেজ লড়াইটা কি বলছে দেখো তো, তুমি কি সত্যি বলছো আমাকে খাইতে দিবা? কুকুরকে তো দেখলে মানুষ তো মারে, ঠিক না? কিন্তু চিন্তা করছে, এরে বোধ হয় যে সত্যি বলছো তো। চিন্তা করছে আসলে কি সত্যি বলছে, সে আমাকে খাইতে দিবে। রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরে বারান্দার নিচে বসেছে। তো চাকর রাত্রে বলছে, কি বলছে, কখন বলছে, দেখো রাত্রে বলছে, কোশ্চেন করবে, কখন বলছে? রাত্রে বলছে। বারান্দার নিচে বসে আছে কুকুর। বামন ঠাকুরকে বলে দিলাম। কাকে বললো? দেখো, বামন ঠাকুরকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। তাহলে বাড়িতে চাকর ছিল, চাকরটা হচ্ছে বামন ঠাকুর। এ বামন ঠাকুরকে কি বললো? শরৎচন্দ্র বলল কুকুরকে খেতে দিও, কারণ কুকুর আমার অতিথি। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, অতিথি তার বারান্দায় থেকে গেছে, বুঝলা?
অতিথির মর্যাদা মানে আতিথ্যর মর্যাদা লঙ্ঘন করে সে আরাম নিশ্চিত করে বসে আছে। বললাম, হা হোক, ওকে, তোমরা খেতে দিও। আমি জানালাম, প্রত্যহ প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, মানে প্রত্যহ মানে প্রত্যেক দিনই আমরা খাবার তো ফেলে দিই, এখানে কারো আপত্তি নাই, কুকুরটাকে খাবার দেবো, কুকুর খাবে। কিন্তু আপত্তি ছিল কিন্তু এই বাড়ির মালির। দেখো, মালির স্ত্রীকে বলে মালিনী। কি বলে? মালির যে স্ত্রী তাকে বলে মালিনী। দেখো, মালিনী কিন্তু কাজ করার পরে, দেখো তো মালিনী কাকে বলে? যে আসলে কি করে, ও যে দেখো না, এই উম, উম, কি কি বলবো, ভুলে গেলাম নামটা। এই যে যারা দেখো না, ও যে গাছে পানি দেয়া বাড়ায়, ওদেরকে বলে আসলে মালিনী, বুঝছো? তাহলে মালিনীর স্ত্রী ওই কিন্তু গাছে পানি দিত এবং যে সকল খাবারগুলো বেঁচে থাকতো সে সকল খাবারগুলো নিয়ে যেত। তাই কিন্তু মালের আপত্তি ছিল, কুকুরকে খাবার দিয়ে দেবে, এদিকে আমার ব্যবসায় লালবাতি জ্বলে যাবে, বুঝুনি? তার বয়স কম, দেখতে ভালো। কার বয়স কম? মালিনী, মানে মালির স্ত্রী। একটু দেখতে পারো, দেখতে ভালো, তোমরা দেখতে পারো মালির কেমন দেখতে। খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্র, মানে কি লজ্জা মজ্জা নয়, ঠিক আছে, পাইলে খাই নেবে। চাকরদের দরদ তারপরেই বেশি, তারপরেই বেশি, চাকরদের পরে একটু দরদ দেখায় মালিনীকে। অতঃপর আমার অতিথি করে উপবাস। কি করে? উপবাস। তোমার সহবাস মিলো না, তাইলে হলো। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোতে। বেড়াতে বের হলেই সে কিন্তু পথের সঙ্গী। তাহলে শরৎচন্দ্র যখন বেড়াতে বের হয়, তার সঙ্গীকে কুকুর। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, মানে হ্যাঁ কুকুর, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবাতে লাগলো কেমনে, কেমন? সে জবাব দেয় ল্যাজ নেড়ে। ঠিক আছে, জবাব দেয় কেমনে? ন্যাজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ভালো হয়েছে, যেহেতু ন্যাজ লড়াইছে। জানিয়ে যে মালির বউ তার মেরে ধরে বার করে দিয়েছে। জানি নে যে বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাও সে সম্মুখের পথে ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সাই ছিল। ঠিক আছে, যেহেতু মালি অর্থাৎ মালির বউ, ঠিক আছে, মালির বউ মানে মালিনী, তাকে কুকুরকে কী করতো? মেরে বের করে দিত। তাই কুকুর একটু ভয় করতো। হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। কার? শরৎচন্দ্রের। 2 দিন বের হতে পারেনি, 2 দিন বের হতে পারেনি। কয়দিন? 2 দিন। কখন? দুপুরবেলা উপরের দিকে, উপরের ঘরে বিছানায় শুয়ে আছে। তাহলে কখন বিছানায় শুয়ে আছে? দুপুরবেলা। কোন দিকে? ওপরের ঘরে না নিচের ঘরে? ওপরের ঘরে। খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেল, জানালার মধ্য দিয়ে বাইরের রোদতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দোর, দোর মানে দরজা, ঠিক আছে, দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়লো কুকুরের। তাহলে কিন্তু সিঁড়ির ওপর ছায়া পড়লো কার? কুকুরের। কুকুর এখন চলে এসেছে। কুকুর দেখছে মুখ বাড়িয়ে, ঠিক আছে, মুখ বাড়িয়ে দেখি কুকুর অতিথি দাঁড়িয়ে আছে এবং ল্যাজ লাড়াচ্ছে। দুপুরবেলা চাকররা সবাই ঘুমিয়ে আছে, তাই কিন্তু সে কুকুর এসেছে, ভয় করবে না তো, যে মারবে। যেহেতু সবাই ঘুমালছে তাই দুপুরবেলা এসেছে কে? কুকুর। সেই সুযোগে সে লুকিয়ে লুকিয়ে এসেছে, আমার ঘরে এসে হাজির হয়েছে। ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে সে দেখতে চলে এসেছে, ঠিক আছে। 2 দিন দেখতে পাইনি কুকুর কাকে? শরৎচন্দ্রকে। তাই শরৎচন্দ্রকে দেখতে চলে এসেছে কুকুর। দেখেছো? আয় অতিথি, ঘরে আয়, তাই বলছে। সে এলো না, সেখানে দাঁড়িয়ে নেজ নাড়াতে লাগলো, কারণ হচ্ছে ভয় আছে মালিনী মেরে দিবে। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটি ভিজিয়েছে, ও যে দেখে তো মাইরাছে কুকুর খেয়ে, ঠিক আছে না, সে একটা নালিশ করতে চায় যে আমাকে মাইরাছে, তাই বলছে। চাকরকে হাঁক দিলাম, ঠিক আছে, হেগে দিলাম না, হাঁক দিলাম, ঠিক আছে, মানে ডাকলাম। ওদের দৌড় খোলা পথে শব্দেই অতিথি ছুটে পালালো। যেহেতু চাকররা এসছে, ভয় করেছে, মারতে পারে চাকররা তাকে, তাই অতিথি ছুটে পালালো, কুকুর অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, বলছে না, মালির বউ ওকে তাড়িয়ে দিয়েছে। তাহলে মালির বউ তাড়িয়ে দিয়েছে, কুকুরটাকে খেতে দেয়নি। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? দেখো, বলছে মালির বউ মানে মালিনী চেটে পেটে সব নিয়ে পালাইছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, ঠিক আছে, কুকুরকে ডেকে নিয়ে এসেছিল সবাই। এবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। বারান্দার নিচে কুকুর ধুলাতে বসে আছে। মালির বউ ভয়টা তার গেছে, মানে মালির বউ তাকে মারে, কুকুরের ভয়টা আছে। বেলা যায়, বিকেল হলে ওপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাওয়ার সময় হলো, যে বিকেলবেলা বেড়াতে যাই কুকুরের সঙ্গে। শরীর সারলো না, তার লেখা সে বেড়াতেও কি বিদায় নেওয়ার দিন এসে পড়লো। শরীর সারলো না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো। তবু 2-3 দিন দেরি করলাম, নানা ছলে, কারণ অতিথির সঙ্গে তার দেখা করতে হবে, অনেক সম্পর্ক তৈরি হয়ে গেছে, গভীর সম্পর্ক। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, কিন্তু দেখো কুকুরের সঙ্গেও, একটা জীবের সঙ্গেও তার সম্পর্ক তৈরি হয়েছে।
আজ সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু করলাম, দুপুরে ট্রেন, কখন ট্রেন? দুপুরে ট্রেন। দেখো গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, কারণ এই যে মালপত্র নিতে হবে, দেড়টে জি ট্রেনের কাছে পৌঁছে দিতে হবে। কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করতে ব্যস্ত হয়ে গেল কে? কুকুরও, দেখছো? তাহলে কুলিরাও কিন্তু মালপত্র তুলছে, সাথে সাথে কুকুরও দেখছে কে মালপত্র তুলছে কে তুলছে না। তো দেখো কুলিরা কিন্তু কাজ শেষে টাকা পাবে, তাহলে কিন্তু আমাদের কুকুরেরও টাকা পাওয়া উচিত, কারণ সেও দেখাশোনা করছে, কিন্তু কুকুরকে তো টাকা দেওয়া হবে না। কোথাও যেন দেখি কিছু খোয়া না যায়, তার উৎসাহই সব থেকে বেশি। কার উৎসাহ সব থেকে বেশি? কুকুরের। কুকুর দেখছে ক্রমাগত ছোটাছুটি করছে, খবর নিচ্ছে, যেন কোথাও কোনো কিছু ছুটে না যায়। একে 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 গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। দেখো অতিথি দাঁড়িয়ে আছে স্টেশনে, দেখছো? ভালোবাসা তৈরি হয়ে গেছে, চলে গেছে, বিদায় দিতে হবে। কিরে এখানেও এসেছিস? সে ন্যাজ নিয়ে তার জবাব দিল, কি জানে মানে তার কি? টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। তার ট্রেন ছাড়তে কয় মিনিট দেরি ছিল? 1 মিনিট দেরি ছিল, ঠিক আছে। সঙ্গে যারা তুলে দিচ্ছিল সবাই কিন্তু বকশিস পেল, কিন্তু পেল না কে? কেবলমাত্র অতিথি কেউ বকশিস পেল না। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনে আচ্ছন্ন করেছে, যাওয়ার আগে তার মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে। কোথায়? ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়েছিল অতিথি। তাহলে অতিথি কোথায় চেয়েছিল? স্টেশনের বাইরে, ফটকের দিকে। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেল না। কেন? কারণ ওই যে ট্রেন ছেড়ে ইচ্ছা করছে না অতিথিকে ছেড়ে চলে যাবে সে। কেবল মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবো বাড়ির লোহার গেট বন্ধ। কিসের গেট বন্ধ? লোহার গেট। তা যদি কোশ্চেন করে কিসের গেট ভাইয়া? লোহার গেট। ঢুকবার জন্যে এই পথ দাঁড়িয়ে 2 দিন তার কাটবে হয়তো নিঃশব্দ। মোহান্ন মানে বুঝো? মোহান্ন মানে মধ্যাহ্ন মানে দুপুর 12টা। দুপুর 12টায় কোন যে ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। আমার খুঁজে পাবে না। এ শহরে অনেক তুচ্ছ জীব আছে, ঠিক আছে, তাদের দেখভার কেউ নেই, তবু দেওঘরে বাসের কটা দিনে স্মৃতি ওকে মনে করিয়ে লিখে রেখে গেলাম। বুঝি দেওঘরে যে 2 দিন কাটিল কার সঙ্গে? কুকুরের সঙ্গে। এই 2 দিনই সে লিখে রেখেছিল শরৎচন্দ্র, ঠিক আছে। আমাদের পড়াশোনা শেষ। আমরা বলেছি ভজন মানে কি? ভজন মানে প্রার্থনামূলক গান। ওই যে 3টার সময় ভজন গান গাইতো। দোর মানে দরজা জানি, কুঞ্জ মানে আমার জানি উপবন, সে বন না কিন্তু ছোট বন। আমার আশেপাশে যদি আমি গাছ লাগাই, ও যে দেখলা না মালিনী কাজ করছিল, ঠিক আছে না? মালিনী কোথায় কাজ করছিল? ও জি আলটিমেটলি একটা যেখানে পানি দেয় গাছপালাতে, ওখানে কাজ করছিল, ওটাই হচ্ছে উপবন। বেরি মানে কি? বতে বেরি বতে ভিটামিন বি, বতে বরি বি। তাহলে ভিটামিন বি এর অভাবে হাত পা ফুলে যাওয়াকে বলে বেরি রোগ। শেখ মুজিবুরেরও কিন্তু বেরি রোগ ছিল, বলেছে, তার জন্য সে চশমা পড়তো। তাহলে আসামি মানে কি? আসামি মানে আসামি। তাহলে পাণ্ডুর মানে বলেছে, পাণ্ডুর মানে ফ্যাকাশে, ঠিক আছে। প থাকলে দেবা ফ, এই যে প থাকলে দেবা ফ, ঠিক আছে। তাহলে মালি কি? মালি মানে কি? যে বাগানে কাজ যে করে, ঠিক আছে, বেতনে। আর মালিনী মানে মালির বউ, মালির স্ত্রী। দেখো তো আমরা পারি কি না? আমরা পড়েছি এটা, ঢাকা থেকে ডিলিট পেয়েছে। দেখো শরৎচন্দ্র দেওঘরে যাওয়ার কারণ কি? বায়ু পরিবর্তনের জন্য। অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না, কেন? কারণ যে মালিনী মায়েরা তাড়িয়ে দিয়েছিল, ভয় করছে যদি আমাকে বাড়িয়ে মেরে দেয়, ঠিক আছে। শরৎচন্দ্র কথা দেখা কী বলছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক পেয়েছে? আমরা শিখেছি জগত্তারিণী স্বর্ণ পদক পেয়েছিল। আশা করছি তোমাদের সম্পূর্ণ অংশ ক্লিয়ার। তবে এখানে কি বলছে? লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে 2-3 দিন দেরি করছিল, কেন? কারণ যে অতীতের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল, তা যাতে মন গেছিল না, ঠিক আছে না, এটার জন্য আলটিমেটলি দেরি করছিল সে। নিশ্চয়ই বুঝতে পেরেছো সম্পূর্ণ অংশটুকু। আমাদের এই অংশটুকু সম্পূর্ণ শেষ হয়ে গেল। সামনে কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।